মহাদেশ পরিচিতির 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব হইল আফ্রিকা এবং আমেরিকা, ওশেনিয়া, এগুলো আমরা দেখার চেষ্টা করব। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে আফ্রিকা। তবে আপনি যদি ম্যাপে দেখেন, এটাকে আসলে দ্বিতীয় বৃহত্তম দেশ বলে মনে হয় না। কারণ আফ্রিকার যে ম্যাপটা আছে এটা আসলে আসল ম্যাপ না। মানে আসল ম্যাপ না বলতে আমাদের পৃথিবী তো গোল। তো এই গোলটা যখন আমরা তো দেখি হচ্ছে সমতল। হ্যাঁ, মানে পৃথিবী তো এরকম গোল, আর আমাদের যে ম্যাপটা আমরা দেখি সেটা তো আমরা একটা 2D দেখি, এরকম একটা সমতল সমতলে দেখি। তো এই যখন এই গোলটাকেই তো এরকম কেটে তারপর হচ্ছে এরকম সমতল করা হয়। তো এই কারণে দেখা যায় আফ্রিকার যে রিয়েল সাইজ, সেই রিয়েল সাইজে কিছুটা শ্রিঙ্ক হয়ে যায়, কিছুটা শ্রিঙ্ক হয়ে যায়। এই কারণে আফ্রিকার যে রিয়েল সাইজটা ওটা আসলে বোঝা যায় না। তাহলে আফ্রিকা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। 1 নম্বর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। এবং এই আফ্রিকা অঞ্চলকে এটাকে বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়, এবং এটাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলা হয়ে থাকে। বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় কারণ এখানে অনেক বন জঙ্গল বেশি। এবং আর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণ হলো আফ্রিকা খুব একটা নেভিগেবল ছিল না। নেভিগেবল মানে হচ্ছে ধরেন আফ্রিকার যে নদী নালা আছে এগুলা হচ্ছে আহ, খুব ভালো নেভিগেবল না। আমাদের বাংলাদেশের নদীগুলো কিন্তু খুব সহজেই নেভিগেবল, কারণ এগুলো সমতল দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু আফ্রিকার যে নালাগুলো আছে এগুলো কিন্তু আসলে সমতল দিয়ে প্রবাহিত হয়নি। এগুলো বিভিন্ন উঁচু নিচু বিভিন্ন পাহাড় পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই কারণেই, এবং আফ্রিকাতে পাহাড় পর্বতের সংখ্যাও মোটামুটি বেশি, এই কারণে আফ্রিকা কখনোই নেভিগেবল ছিল না। নেভিগেবল না থাকার কারণে সেখানে মানুষের চলাচল কম ছিল। এই কারণেই আফ্রিকাকে বলা হয় হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তো আফ্রিকাতে টোটাল 54টা স্বাধীন দেশ রয়েছে, এবং এই 54টা স্বাধীন দেশের মধ্যে সব থেকে বড় দেশটা হচ্ছে আলজেরিয়া। এবং আফ্রিকার মহাদেশের দেশগুলোকে বলা হয় জ্যামিতিক সীমারেখার মহাদেশ। জ্যামিতিক সীমারেখার মহাদেশের মূল কারণটা হচ্ছে যে এগুলোর, দেখেন আপনি যে আফ্রিকার ম্যাপগুলো যদি আপনি দেখেন, এদের এই যে সীমানাগুলো এগুলো হচ্ছে এরকম সোজা, এরকম সোজা সোজা সীমানা, এরকম সোজা সোজা সীমানা। তো এগুলা এরকম সোজা হয়েছে কেন? এটার পেছনে কিছু ঐতিহাসিক কারণ আছে। যেমন কলোনিয়াল যুগে যখন ছিল, তখন হচ্ছে এখানে ফ্রান্স, তারপরে পর্তুগাল, যুক্তরাজ্য, এরা আফ্রিকাকে মোটামুটি হচ্ছে রুটি ভাগ করার মতো করে কেটে কেটে ভাগ করে ফেলছিল। একটা টেবিলে আফ্রিকার ম্যাপ রেখে তারা মোটামুটি রুটি কাটার মতো করে আফ্রিকাকে পুরোপুরি ভাগ করে ফেলছিল। আর আরেকটা হচ্ছে যে এই জায়গাটাতে হচ্ছে সাহারা মরুভূমি আছে। সাহারা মরুভূমি থাকার কারণে এখানে আসলে এমনিতে ফিজিক্যাল কোনো বাউন্ডারি আসলে নাই। আমরা যেরকম দেখি কাঁটাতারের বেড়া, ওরকম কাঁটাতারের বেড়া আসলে এখানে নাই। যেটা আছে সেটা হচ্ছে যে ভার্চুয়াল বা এরকম কাগজে কলমে বাউন্ডারি। তো এই কারণেই এই যে আফ্রিকার উপরের দিকে যে দেশগুলো আছে এগুলোর সীমারেখাগুলো এরকম সোজা। আবার আফ্রিকার নিচের দিকের কিছু দেশ আছে তাদের সীমারেখা এরকম সোজা, যেমন এই যে নামিবিয়া, বতসোয়ানা, এদের সীমারেখা এরকম সোজা। কারণ এখানে আফ্রিকার এই জায়গাটাতে হচ্ছে কালাহারি মরুভূমি আছে। কালাহারি মরুভূমি আছে এদিকে, আর এটা হচ্ছে এদিকে হচ্ছে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি, বা থার্ড লার্জেস্ট ডেজার্ট, তৃতীয় বৃহত্তম মরুভূমি। আহ, আমি একটা সময় পর্যন্ত জানতাম যে সাহারাই সব থেকে বড় মরুভূমি, কিন্তু পরে এটা জেনেছি যে সাহারা মরুভূমি আসলে একমাত্র সব থেকে বড় না। কারণ মরুভূমির এটার কারণ হচ্ছে মরুভূমির সংজ্ঞা। পৃথিবীর সব থেকে বড় মরুভূমি হচ্ছে অ্যান্টার্কটিক অ্যান্টার্কটিক ডেজার্ট, বা হচ্ছে অ্যান্টার্কটিক মরুভূমি। আমরা জানি আমাদের পৃথিবীর নর্থ পোল এবং হচ্ছে সাউথ পোল, এই দুটো জায়গাতে পোলার রিজিয়ন রয়েছে, বরফ আচ্ছাদিত অঞ্চল রয়েছে। যেমন এইদিকে রয়েছে আপনার সাউথ পোল, সরি, এইদিকে রয়েছে নর্থ পোল, আর এইদিকে রয়েছে সাউথ পোল। ঠিক আছে? তো এই নর্থ পোল এবং সাউথ পোল পুরো জায়গাটা হচ্ছে বরফ আচ্ছাদিত, এবং এখানেও এই অঞ্চলগুলোকেও মরুভূমি বিবেচনা করা হয়। মরুভূমি হতে হলে কিছু বিশেষ বৈশিষ্ট্য লাগে। যেমন সেখানে প্রেসিপিটেশনের পরিমাণ অনেক কম থাকবে। প্রেসিপিটেশন মানে হচ্ছে বায়ুমণ্ডলের যে বাতাস রয়েছে, সরি, বায়ুমণ্ডল যে পানি রয়েছে জলীয় বাষ্প আকারে, সেই জলীয় বাষ্পটা কিভাবে ভূপৃষ্ঠে আসতেছে। উম, বিভিন্ন ফর্মে আসে, সেটা কুয়াশা হয়ে আসে, বৃষ্টি হয়ে আসে, অনেক রকমের বিভিন্ন জিনিসপত্র হয়ে আসলে আসে। তো এই নর্থ পোল এবং হচ্ছে
সাউথ পোলে যেই মেরু অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু এরকম কোনো বৃষ্টিপাত হয় না, এবং ওই এরিয়াটা খুবই শুষ্ক এবং খুবই অ্যারিড ল্যান্ড। অ্যারিড মানে হচ্ছে যে এখানে কোনো গাছপালা আসলে জন্মে না। তো সাহারা মরুভূমির বাইরে অ্যান্টার্কটিকা এবং আর্কটিক যে মরুভূমি আছে, এই দুইটাকে বলা হয় কোল্ড ডেজার্ট বা ঠান্ডা মরুভূমি। এর মধ্যে সাউথ পোলের যে অ্যান্টার্কটিক মরুভূমিটা আছে এটা হচ্ছে 1 নাম্বার আয়তনের দিক থেকে, 2 নাম্বার হচ্ছে নর্থ পোলে অবস্থিত আর্কটিক ডেজার্ট, এটা হচ্ছে 2 নাম্বার। আর তৃতীয় বৃহত্তম মরুভূমি হচ্ছে এই সাহারা ডেজার্ট। সাহেল সাহেল হচ্ছে, এটাকে সাব সাহারান অঞ্চল বলা হয়। সাব সাহারা এই অঞ্চলটাতে মরুভূমিও না, আবার হচ্ছে গাছপালাও না, এরকম একটা জায়গা। মানে এই অঞ্চলটাতে একদম গাছপালা এবং মরুভূমি দুইটাই হচ্ছে কিছু কিছু আছে এই অঞ্চলটা। তো এই কারণে এটাকে সাব সাহারান বলা হয়, যে এই অঞ্চলটা দেখেন এখানে মরুভূমি মানে তো একদম গাছপালা থাকবে না, আবার একদম আহ, বন হইতে গেলেও হচ্ছে ঘন জঙ্গল লাগবে, কিন্তু এই অঞ্চলটাতে মরুভূমিও আছে প্লাস কিছু গাছপালাও আছে, এই কারণে এই অঞ্চলটাকে বলা হয় সাব সাহারান রিজন বা সাব সাহারান অঞ্চল। নীলনদ, আফ্রিকার নীলনদ বা রিভার নাইল বিশ্বের সব থেকে দীর্ঘতম নদী। আমরা ইংরেজিতে রিভার বলি, ইংরেজিতে হচ্ছে রিভার, কিন্তু বাংলায় নদ এবং নদী দুইটা ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস বলতে জাস্ট নামে আসলে ভিন্ন, কারণ নদ বলতে মূলত বোঝানো হয় যেই নদীগুলোর নামগুলো হচ্ছে পুরুষালী, যে নদীর নামগুলো হচ্ছে পুরুষ নাম, সেগুলোকে বলা হয় হচ্ছে নদ। যেগুলোর নামগুলো হচ্ছে মেয়েলি তাদেরকে বলা হয় নদী। তো নীল নদ, রিভার নাইল, এটা পৃথিবীর দীর্ঘতম হচ্ছে আহ, নদী, এবং এটা হচ্ছে পৃথিবীর দ্য লংগেস্ট রিভার, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। এবং এটা দুইটা উপনদী আছে, একটা হচ্ছে শ্বেতনীল এবং আরেকটা হচ্ছে নীলাভ নীল। উপনদী মানে হইলো কি, উপনদী মানে হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা নদীর উৎপত্তি স্থল, এটা হচ্ছে আরেকটা নদীর উৎপত্তি স্থল। এই দুইটা নদী থেকে এরকম করে, দুইটা উৎপত্তি স্থল থেকে এরকম করে হচ্ছে নদীগুলো এসে এই জায়গাটাতে এসে মিলিত হইলো, মিলিত হয়ে হচ্ছে এখান থেকে প্রবাহিত হতে থাকলো। তো এই যে মেইন যে নদীটা, এটা হচ্ছে মেইন নদী, যে এটা হচ্ছে মেইন নদী, হ্যাঁ, এই যে এটা হচ্ছে মেইন নদী, আর এই দুইটা হচ্ছে উপনদী। তো নীল নদের দুইটা উপনদী আছে, একটার একটা হলো ব্লু নাইল এবং আরেকটা হচ্ছে হোয়াইট নাইল। এই নীল নদের উৎপত্তি হয়েছে লেক ভিক্টোরিয়া থেকে, যে এটা হচ্ছে লেক ভিক্টোরিয়া, কেনিয়া, তানজানিয়া এবং হচ্ছে উগান্ডা, এই তিনটা অঞ্চলে, এই তিনটা দেশেই পড়েছে এই লেক ভিক্টোরিয়া। নীল নদীর একটা মাছ কিন্তু আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত, এবং আমরা এটা খাই বহুল প্রচলিত ভাবে, আমরা এটাকে খাই, সেটা হচ্ছে নাইলোটিকা। নাইলোটিকা, যেটাকে আমরা মূলত তেলাপিয়া নামে চিনি। হ্যাঁ, ওটাকে কিন্তু নাইলোটিকা বলা হয়। এটার বৈজ্ঞানিক নাম মনে হচ্ছে নাইলোটিকা। তো তাহলে আমরাও আসলে নীল নদীর সাথে হচ্ছে কানেক্টেড। আচ্ছা, এবং নাইলটেকের উৎপত্তি কিন্তু হচ্ছে এই নীল নদ থেকে, ওই নাইল থেকে আসছে মূলত নাইলটিকা। নীল নদ এটা টোটাল 11টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোন 11টা দেশ এটা না পড়লেও চলবে। আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন হচ্ছে আফ্রিকার আফ্রিকার একটা জোট, আফ্রিকার অঞ্চলের একটা হচ্ছে জোট। এই জোটটা তৈরি হয় হচ্ছে 1963 সালে। নিজেদের মধ্যে বন্ডিং বাড়ানো, নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানো, নিজেদের ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করাই ছিল আফ্রিকান ইউনিয়নের মেইন উদ্দেশ্য। যার সদর দপ্তর হচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে অবস্থিত, এবং এটার সদস্য সংখ্যা হচ্ছে 55টা। আফ্রিকার টোটাল দেশ হচ্ছে 54টা, কিন্তু আফ্রিকান ইউনিয়নের সদস্য হচ্ছে 55টা। এটা আসলে কিভাবে সম্ভব? আফ্রিকার বাইরের কোনো দেশকে আফ্রিকান ইউনিয়নের সদস্য? না, আফ্রিকার কোনো বাইরের দেশই আফ্রিকান ইউনিয়ন সদস্য নয়। তাহলে আফ্রিকার ইউনিয়ন সদস্য সংখ্যা কিভাবে 55 হইল? হওয়ার কারণ হচ্ছে, দেখেন এই আফ্রিকা অঞ্চলে আফ্রিকার একটা দেশ আছে। এই যে দেখেন আফ্রিকার একটা দেশ আছে, এটা দেশ না আসলে, এটা একটা অঞ্চল, এটার নাম হচ্ছে ওয়েস্টার্ন সাহারা। এই যে এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলের নাম হচ্ছে ওয়েস্টার্ন সাহারা, এই যে ওয়েস্টার্ন সাহারা, পশ্চিম সাহারা। পশ্চিম সাহারা কোনো দেশ না। এটাকে কিছু অংশ মৌরিতানিয়া তারা দাবি করে, কিছু অংশ আলজেরিয়াও দাবি করে, কিছু অংশ মরক্কো দাবি করে, তবে তারা একটা নির্দিষ্ট কোনো আসলে দেশ না। এবং এই এরা তো দেশ না, এবং আহ, এরা হচ্ছে, এটা তাহলে কিভাবে চলে? এটা হইল মূলত জাতিসংঘের আন্ডারে পরিচালিত হয়। জাতিসংঘের এটা একটা টেরিটরি, এবং জাতিসংঘ এটাকে আসলে দেখভাল করে। তো এটা তো দেশ না, এই কারণেই দেশ হিসাবে এটাকে ধরা হয় না, এবং বলা হয় যে আফ্রিকার
দেশের সংখ্যা হচ্ছে টোটাল 54টা। তাহলে এটা যদি ধরতো তাহলে হয়তো 55টা। কিন্তু আফ্রিকান ইউনিয়ন এখানে তো সদস্য সংখ্যা, এখানে আসলে দেশ হিসাবে হিসাব করা হয় না, এখানে সদস্য সংখ্যা হিসেবে হিসাব করা হয়। তো সদস্য সংখ্যার দিক থেকে ওয়েস্টার্ন সাহারাও কিন্তু আফ্রিকান ইউনিয়নের একটা মেম্বার, এই কারণে আফ্রিকান ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 55টা। আফ্রিকার একটা গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে মিশর। এটার অফিসিয়াল নাম হচ্ছে মিশর আরব প্রজাতন্ত্র। 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে হচ্ছে মিশর ইসরায়েল থেকে সিনাই উপত্যকা পুনরুদ্ধার করে। সিনাই পেনিনসুলা বা সিনাই উপদ্বীপ, এই যে এটা হচ্ছে সিনাই উপদ্বীপ বা সিনাই পেনিনসুলা। এই পেনিনসুলাটা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল দখল করে ফেলেছিল। তো পরবর্তীতে 1978 সালে একটা চুক্তি হয় ইসরায়েল এবং হচ্ছে ইজিপ্টের মধ্যে, মিশর এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হয় যেটার নাম হইল ক্যাম্প ডেভিড চুক্তি। এই চুক্তির মাধ্যমে সিনাই উপত্যকা ইজিপ্ট ফেরত পায় এবং এর এক্সচেঞ্জে ইসরায়েলকে প্রথম আরব দেশ হিসেবে, প্রথম আরব মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে ইজিপ্ট। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি। 1978 সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। ফুল নাম ছিল ক্যাম্প ডেভিড অ্যাকর্ড। এটা হচ্ছে আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ অবসানের চুক্তি হয়, 1978 সালে স্বাক্ষরিত হয় এবং স্বাক্ষর করেছেন আনোয়ার সাদাত এবং হচ্ছে মেনাহেন বেগিন। আনোয়ার সাদাত এবং হচ্ছে মেনাহেন বেগিন হচ্ছে এটা স্বাক্ষর করে এবং এটার মধ্যস্থতাকারী ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। তো এটা তার নাম না পড়লে চলবে, বাকি তথ্যগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আছে। এই চুক্তির ফলাফল কি ছিল? চুক্তির ফলাফল হিসেবে মিশর সিনাই উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ ফেরত পায় এবং প্রথম আরব মুসলিম দেশ হিসেবে মিশর হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। এবং এটার ফলশ্রুতিতে হচ্ছে মিশরকে ওআইসি এবং হচ্ছে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। এবং এখানে মিশর প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং হচ্ছে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনিও হচ্ছে একই সাথে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা আফ্রিকার হচ্ছে অন্যতম ধনী একটা দেশ এবং এখানে এই দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে তিনটা। এর মধ্যে প্রশাসনিক রাজধানী হচ্ছে প্রিটোরিয়া, আইন আদালতের রাজধানী হচ্ছে ব্লুমফন্টেইন এবং পার্লামেন্টারি রাজধানী হচ্ছে কেপটাউন। তিনটে রাজধানী হওয়ার অনেক সুবিধা আছে। ক্ষমতার হচ্ছে বিকেন্দ্রীকরণ হয় এবং এখানে দেখা যায় যে আম, একই জায়গাতে সবকিছু কনসেন্ট্রেটেড থাকে না। আমাদের ঢাকা শহরের মতো হয় না। আমাদের ঢাকা শহরে তো দুনিয়ার যত অফিস আছে সব অফিস টফিস সব হচ্ছে ঢাকাতে, কারণ ঢাকাতে মানুষ বেশি, ঢাকাতে যানজট বেশি। তো দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে তিনটা। প্রিটোরিয়া হচ্ছে প্রশাসনিক রাজধানী, ব্লুমফন্টেইন আইন আদালত এবং কেপটাউন হচ্ছে পার্লামেন্টারি রাজধানী। দক্ষিণ আফ্রিকাতে অ্যাপার্থাইড ল বা হচ্ছে বর্ণবাদী নীতি চালু ছিল। বর্ণবাদী নীতিটা এটা কি জিনিস? এটা হলো যে একটা নির্দিষ্ট বর্ণের মানুষজন তারা সব সুযোগ সুবিধা পাবে, এটা হচ্ছে বর্ণবাদী নীতি। তো দক্ষিণ আফ্রিকাতে এই সুবিধাটা পেত হলো শ্বেতাঙ্গরা। শ্বেতাঙ্গ শাসন ছিল, মানে সাদারা দক্ষিণ আফ্রিকানদের শাসন করত এবং তারাই এই নীতিটা আহ, বানিয়েছিল। তো পরবর্তীতে এই নীতিটা শেষ হয় হচ্ছে 1994 সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে, কারণ এই নির্বাচনে নেলসন ম্যান্ডেলা, যিনি এই বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন দল এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তারা হচ্ছে সাধারণ নির্বাচনে জয়লাভ করে। তো তারা সাধারণ নির্বাচনে জয়লাভ করার মধ্য দিয়ে হচ্ছে দক্ষিণ আফ্রিকার 342 বছরের শ্বেতাঙ্গ শাসনের অবসান হয়। নেলসন ম্যান্ডেলা, তার ডাক নাম হচ্ছে মাদিবা, এই নামটা এখানে মাথায় রাখতে পারেন, মাদিবা হচ্ছে তার ডাক নাম। তিনি বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন এবং এর এর কারণে তিনি কারারুদ্ধ ছিলেন 1964 থেকে 1990। এই 27 বছর তিনি হচ্ছে কারাবরণে করেছিলেন এবং কারাবরণ তাকে করতে দেওয়া হয়েছিল একটা নির্জন দ্বীপের কারাগারে এবং সেই দ্বীপের নাম ছিল রোবেন দ্বীপ। তো তার কারাবন্দি তার নেলসন ম্যান্ডেলার সাথে একটা নাম্বার হচ্ছে খুব প্রচলিত, সেটা হচ্ছে 46664। হচ্ছে মূলত 1964 সালে তিনি কারারুদ্ধ হয়েছিলেন, সেটার হচ্ছে 64। আর এই 466 হচ্ছে তার কারাবন্দি নাম্বার। তো এই দুইটাকে একসাথে করে হচ্ছে তার কারাবন্দি নাম্বারটা দেওয়া হয় এবং এই নাম্বারটা এখন এইডস বিরোধী ক্যাম্পেইন হিসেবে এটা প্রচার প্রচারণা চলে। ম্যান্ডেলার কিছু বিখ্যাত বই রয়েছে, যেমন লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন উইথ মাইসেলফ, নো ইজি ওয়াক টু ফ্রিডম, ডেয়ার নট লিঙ্গার, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার। এই বইয়ের নামগুলো একটু কষ্ট করে মনে রাখবেন, মাঝে মধ্যে পরীক্ষাতে আসে।
বিশেষ করে যে লং ওয়াক টু ফ্রিডম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বর্তমানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে সিরিল রামাফোসা। ইস্ট লন্ডন হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত একমাত্র নদী বন্দর। দক্ষিণ আফ্রিকার একমাত্র নদী বন্দরের নাম হচ্ছে ইস্ট লন্ডন বা হচ্ছে পূর্ব লন্ডন। উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ। উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ। কেপ এবং হচ্ছে পেনিনসুলা, এই দুইটা আসলে একই রকম, তবে পেনিনসুলা সাইজ অনেক বড় হয়, আকৃতিতে অনেক বড় হয়, আর কেপ এটা সাইজ অনেক ছোট হয়। দেখেন এই যে এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে পেনিনসুলা। এই পুরো জায়গাটা হচ্ছে পেনিনসুলা। আর পেনিনসুলার এইখানে যে ছোট্ট একটু অংশ আছে, এই ছোট্ট একটু অংশটাকে বলা হয় কেপ। ছোট্ট একটু যে অংশ, এটাকে বলা হয় কেপ। তো উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ, এই যে কেপ অফ গুড হোপ, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। জিবুতি, আফ্রিকার খুব ছোট একটা দেশ হলো জিবুতি। তবে ছোট দেশ হলেও এটা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থানে রয়েছে। এই কে এই জিবুতির ঠিক পাশ দিয়েই চলে গিয়েছে বাব আল মানদেব প্রণালী। এবং এই বাব আল মানদেব প্রণালী একদিকে রয়েছে ইয়েমেন তথা এশিয়া এশিয়া মহাদেশ, আর জিবুতি হচ্ছে আফ্রিকা মহাদেশ অবস্থিত। তার মানে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাব আল মানদেব প্রণালী। এবং যেই জাহাজগুলো সুয়েজ ক্যানেল হয়ে, রেড সি হয়ে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরে আসতে চায় তথা এশিয়াতে আসতে চায়, তাদেরকে অবশ্যই বাব আল মানদেব প্রণালী পাড়ি দিয়েই আসতে হবে। সুতরাং এইটা খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, এবং এখানে কিন্তু ইয়েমেনের হুতিরা প্রায় ডিস্টার্ব করে, এবং তাদের মোটামুটি ভালোই এখানে আম, প্রভাব প্রতিপত্তি আছে। আবার এখানে সোমালিয়ার কিছু জলদস্যু আছে, তারাও এই পথটা মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো জিবুতিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি রয়েছে। ভারত মহাসাগরে চীনের প্রথম সামরিক ঘাঁটি হচ্ছে জিবুতিতে অবস্থিত। জিবুতি ছোট্ট একটা দেশ, কিন্তু এই জিবুতি আহ, সে বিভিন্ন দেশের সামরিক ঘাঁটিগুলোকে সে আশ্রয় দিয়েছে। আশ্রয় বলতে সে জায়গা ভাড়া দিয়েছে। বিভিন্ন দেশের সামরিক ঘাঁটিগুলো এই জায়গাটাতে অবস্থিত আছে। চীন, যুক্তরাজ্য, জাপান, এখানে সামরিক ঘাঁটি আছে। এবং কেন? কারণ হচ্ছে যে এই অঞ্চলটা যেহেতু গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। আবার জিবুতি চিন্তা করেছে এখানে ইথিওপিয়া আছে, বড় দেশ, সোমালিয়া আছে, বড় দেশ, ইরিত্রিয়া আছে, বড় দেশ, এরা চাইলে আমাকে আক্রমণ করতে পারে। তো এই কারণে সে কি করেছে, যে এই বিশ্বের বড় বড় যে মহাশক্তিধর দেশগুলো আছে বা সামরিক শক্তিতে যে দেশগুলো একটা নদীর আমার আছে, তাদেরকে এখানে সে সামরিক ঘাঁটি গড়তে দিয়েছে। এবং এটাই কিন্তু তার এই জিবুতির অর্থনীতির প্রধান আহ, মেরুদণ্ডই কিন্তু হচ্ছে এই সামরিক ঘাঁটিগুলো। কারণ হচ্ছে এরা এখানে ভাড়া দেয়, প্লাস হচ্ছে এদের যে লোকাল ইকোনমিতে এরা হচ্ছে কিন্তু তাদের যোগ থাকে। দক্ষিণ সুদান বা সুদান জাতীয় তথ্য পরীক্ষাতে আসতে পারে, কারণ যেহেতু এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। দক্ষিণ সুদান বা হচ্ছে সাউথ সুদান, এই সাউথ সুদানের রাজধানী হইল জুবা। সাউথ সুদানের রাজধানী হইল জুবা। তবে এইখানে আরেকটা দেশ হচ্ছে সুদান। সুদান থেকেই মূলত দক্ষিণ সুদান হচ্ছে আলাদা হয়ে যায়। সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা হয় কত সালে? 2011 সালে। দুইটা একই দেশ ছিল, পরবর্তীতে সাউথ সুদান আন্দোলন করে এবং সুদান থেকে আলাদা হয়ে যায়। দক্ষিণ সুদান হচ্ছে জাতিসংঘের 193তম সদস্য, এবং এটা ব্রিটেনের উপনিবেশ ছিল এক সময়। তো 2011 সালে তারা স্বাধীনতা লাভ করে, এবং এই 2011 সালেই সাউথ সুদান তারা জাতিসংঘের সদস্যপদ লাভ করে। সাউথ সুদানের রাজধানী হচ্ছে জুবা। আবেই রিজিয়ন, এই আবেই রিজিয়নেই এখানে গত কয়েকদিন আগে বাংলাদেশের 6 জন শান্তিরক্ষী বাহিনী সদস্য নিহত হয়েছে। সুদান এবং হচ্ছে সাউথ সুদান, এই দুইটা অঞ্চলের মধ্যে বা এই দুইটা দেশের মধ্যে বিরোধপূর্ণ একটা জায়গা হচ্ছে এই আবেই রিজিয়ন। কারণ এই অঞ্চলটা তেল সমৃদ্ধ একটা অঞ্চল, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটা অঞ্চল। এই কারণে কেউই, সুদান এবং দক্ষিণ সুদান কেউই আসলে এই জায়গাটা ছাড়তে চাচ্ছে না। এই কারণে এই জায়গাটা নিয়ে কিছুটা বিরোধ রয়েছে। তো আবিয়াকে কিন্তু আফ্রিকার কাশ্মীরও বলা হয়। দারফুর, দারফুর এটা হলো সুদানের একটা জায়গা। দারফুর, সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। আর দারফুর হচ্ছে সুদানের পশ্চিম অঞ্চলের একটা জায়গা, প্রদেশ বলা যেতে পারে, প্রদেশ হচ্ছে দারফুর। তো এই সুদানে সুদানে হচ্ছে আপনার আহ মোটা দাগে দুই ধরনের মানুষ বাস করে, একটা হচ্ছে আরব এবং আরেকটা হচ্ছে নন আরব বা অনারব। তো আরব যারা আছে, আরব জনগোষ্ঠী, তাদের হচ্ছে মানুষজনই এই খার্তুম বা সরকারি বাহিনী বা সরকার তারে নিয়ন্ত্রণ করে। আর এই যে আল ফাসির হচ্ছে নন আরব মানুষগুলো বাস করে। তো দারফুরের সংকট সেই 2003 সাল থেকে, এবং এই দারফুরের সংকট
সংকট মোকাবেলা করার জন্য সুদানের সরকার খার্তুম থেকে ভাড়াটে সৈন্য পাঠায়, জানজাউদ নামে ভাড়াটে সৈন্য পাঠায়। এবং তারা হচ্ছে এখানে এখানে আন্দোলনটা মূলত ছিল, দারফুরে মানুষদের দাবি ছিল যে দারফুর হচ্ছে রাজধানী খার্তুম থেকে অনেক দূরে। এই কারণে রাজধানী খার্তুম থেকে বা এই অঞ্চলটা থেকে, পূর্ব দিকের যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো থেকে দারফুরে উন্নয়নের ছোঁয়া কম লেগেছে এবং এই অঞ্চলটা অনেক পিছিয়ে পড়া। তো এরা আসলে তাদের লিগ্যাল দাবি দাওয়াই জানাচ্ছিল। যখন দেখে কাজ হচ্ছে না, তখন তারা কিছু সরকারি স্থাপনাতে আক্রমণ করেছিল, এবং ওই আক্রমণ থেকে পরবর্তীতে দারফুরে মানবিক সংকট শুরু হয়, যখন দারফুরের সুদান সরকার, সরকারি বাহিনী প্লাস হচ্ছে ভাড়াটে বাহিনী যখন এই অঞ্চলে আক্রমণ চালায়। তো এই দারফুরেরই একটা শহর হচ্ছে আল ফাশির। এই যে দেখেন এখানে দারফুরের শহর হচ্ছে আল ফাশির, এবং আল ফাশির শহরই হচ্ছে গত কয়েক মাস আগে একটা গণহত্যা চলেছিল। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দারফুর কোন জায়গায় অবস্থিত, আল ফাশির কোন জায়গায় অবস্থিত, এগুলা সুদানের রাজধানী হচ্ছে খার্তুম, এটা গুরুত্বপূর্ণ আছে। এরপর আসেন গাম্বিয়া। গাম্বিয়া এটা খুব একটা গুরুত্বপূর্ণ দেশ ছিল না, কিন্তু যখন এই গাম্বিয়া 2019 সালে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দেয়, তখনই আসলে গাম্বিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়। গাম্বিয়ার রাজধানী হচ্ছে বানজুলে অবস্থিত, এবং গাম্বিয়ার অফিসিয়াল নাম হচ্ছে গাম্বিয়া ইসলামিক প্রজাতন্ত্র। তো মায়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া মামলা করেছে 2019 সালে। ওকে, এরপর আসেন হর্নস অফ আফ্রিকা। হর্নস অফ আফ্রিকা দেশ হচ্ছে টোটাল কয়টা, এটা পরীক্ষাতে আসবে না। হর্নস মানে হচ্ছে শিং, আর হর্নস অফ আফ্রিকা মানে হচ্ছে আফ্রিকার শিং। এই যে অঞ্চলটা, এই অঞ্চলে দেখেন অনেকটা দেখতে শিংয়ের মতো লাগতেছে এখন। তো এটা অনেকটা গন্ডারের শিংয়ের মতো লাগতেছে, এবং এই দেখতে শিংয়ের মতো লাগতেছে বলেই এটাকে একটা হর্নস অফ আফ্রিকা বলা হয়ে থাকে। তো হর্নস অফ আফ্রিকার মধ্যে কে কে আছে দেখেন, এখানে রয়েছে সোমালিয়া, জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, সাউথ সুদান, সুদান। এগুলো হচ্ছে মোটামুটি হলো হর্নস অফ আফ্রিকার সদস্য। আচ্ছা, এরপরে আসেন ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ বলতে আসলে মূলত আমরা এটাকে অস্ট্রেলিয়া নামেই চিনতাম, অস্ট্রেলিয়া মহাদেশ নামে চিনতাম। অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর এমন একটা জায়গা যেখানে 95% জায়গা হচ্ছে খালি, 95% জায়গা খালি পড়ে আছে, এবং বাকি 5% জায়গা হচ্ছে মানুষ বাস করে। এবং আম, কেন বাস করে, এই এটার কারণটা কি? কারণ হচ্ছে যে বাকি যে অঞ্চলগুলো আছে এগুলা আসলে লিভেবল না, বা এটা আসলে বাস করার মতো না। ঠিক আছে। এবং অস্ট্রেলিয়ার আয়তন কত? অস্ট্রেলিয়ার আয়তন হচ্ছে 76,88,000, প্রায় 76,88,000, আমার এটাই মনে আছে। 76,88,000, মানে আপনি চিন্তা করতে পারতেছেন কি বিশাল একটা সাইজ। 76,88,000 মানে বাংলাদেশ থেকে কয়গুণ বড়, বাংলাদেশ থেকে প্রায় 75-70 গুণ বড়, আর একটু কম হবে। বিশাল একটা এরিয়া, কিন্তু বিশাল এরিয়াতে মানুষজন কিন্তু খুব একটা বাস করে না। কতজন পপুলেশন এখানে? মনে হয় পপুলেশনের সংখ্যা মনে হয় 2.5 কোটির মতো, 2.5 কোটি বা 3 কোটির মতো, 2.5 কোটি থেকে 3 কোটি। তার মানে কত বিশাল একটা জায়গা, কিন্তু মানুষ বাস করে কত কম। আমাদের ঢাকা শহরে তো 2.5 কোটি মানুষ বাস করে। আচ্ছা, তো দেখেন এই অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, যদিও আমি ছোটবেলায় জানতাম যে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি, কিন্তু আসলে সিডনি না, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়া একটি ল্যাটিন শব্দ, এটার অর্থ হচ্ছে দক্ষিণাঞ্চল। সিডনি, এটা নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী হচ্ছে সিডনি, এটাকে দক্ষিণের রানী বলা হয়ে থাকে। অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে একটা দ্বীপ রয়েছে, এই দ্বীপটার নাম হচ্ছে তাসমানিয়া। এই তাসমানিয়া থেকে অস্ট্রেলিয়াকে পৃথক করেছে একটা স্ট্রেইট, এই স্ট্রেটের নাম হচ্ছে বাস স্ট্রেইট বা বাস প্রণালী। তাহলে এই বাস প্রণালী কি করেছে? বাস প্রণালী অস্ট্রেলিয়াকে তাসমানিয়া থেকে আলাদা করেছে। বিশ্বের সব থেকে বড় প্রবাল প্রাচীর বা কোরাল রিফ বা প্রবাল প্রাচীর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত, এবং এটা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত। এই সব থেকে বড় কোরাল রিফ বা প্রবাল প্রাচীরের নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। আমাদের যে সেন্ট মার্টিন, সেটাও কিন্তু একটা প্রবাল আইল্যান্ড বা প্রবাল দ্বীপ, কোরাল রিফ। বিশ্বের বা সমুদ্রের সবথেকে গভীরতম খাতের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চ যে খাতটা আছে, এই খাতটাও কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটার গভীরতা প্রায় 11,000 মিটার। 11,000 মিটার মানে বোঝেন, প্রায় 11 কিলোমিটার। 11 কিলোমিটার গভীর একটা গর্ত, বিশাল একটা গর্ত, 11 কিলোমিটার গভীর। নিউজিল্যান্ড, এই ওশেনের মধ্যে একটা দেশ হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড মূলত হচ্ছে বড় বড় দুইটা দ্বীপ রয়েছে। একটাকে বলা হয় হচ্ছে সাউথ
আইল্যান্ড, নর্থ আইল্যান্ড, এবং একটা হচ্ছে সাউথ আইল্যান্ড। এই নর্থ আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ডের মাঝখান দিয়ে একটা চিপা গলি চলে গিয়েছে। এই চিপা গলিটাকে বলা হয় কুক স্ট্রিট। নিউজিল্যান্ডের নারীরা বিশ্বের প্রথম নারী হিসেবে ভোটাধিকার পান। তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে 1893 সালে নিউজিল্যান্ডের নারীর ভোটাধিকার স্বীকৃত হয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে নিউজিল্যান্ড নারীরা 1893 সালে প্রথম ভোটাধিকার পান, ভোটার অধিকার তারা প্রথমবার পেয়েছিলেন। নিউজিল্যান্ডে যারা আদিবাসী আছেন, আদিবাসী মানে হচ্ছে তারা আগে থেকে নিউজিল্যান্ডে এই অঞ্চলটাতে বাস করে, এই আদিবাসীদেরকে বলা হয় হচ্ছে মাউরি। আদিবাসীদেরকে বলা হয় হচ্ছে মাউরি। আর নিউজিল্যান্ডে যারা অধিবাসী, যেমন আমাদের বাংলাদেশের যারা অধিবাসী তারা হচ্ছেন বাঙালি নামে পরিচিত বা বাংলাদেশী নামে পরিচিত। কিন্তু এই যে চাকমা, গারো, সাঁওতাল এরা হচ্ছে আমাদের আদিবাসী। তাহলে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় হচ্ছে নিউজিল্যান্ডকে, এবং নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় কিউই, তবে আদিবাসীদের বলা হয় মাওরি। এই ওশেনিয়া অঞ্চলে অসংখ্য ছোটখাটো দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলোকে তিনটা ভাগে বা তিনটা নামে ডাকা হয়। একটা নাম হচ্ছে পলিনেশিয়া, আর একটা হলো মাইক্রোনেশিয়া, এবং আরেকটা হচ্ছে মেলানেশিয়া। এর মধ্যে পলিনেশিয়া পলিনেশিয়ার মধ্যে রয়েছে টোঙ্গা, সামোয়া, টুভেলু, কুক দ্বীপপুঞ্জ, ইস্টার আইল্যান্ড এবং তাহিতি। এগুলা একটু কষ্ট করে মুখস্থ করার চেষ্টা করবেন। মুখস্থ না থাকলেও 1 নাম্বার বলবেন যে ঠিক আছে, আসলে 1 নাম্বার বাদ। তবে আসার সম্ভাবনা খুব কম, মাঝে মধ্যে কোনো কোনো পরীক্ষাতে আসে আর কি। তো এগুলা এখানে হচ্ছে আপনার কিছু শর্টকাট আছে, শর্টকাট দিয়ে মনে রাখতে পারেন। তবে আমার কাছে মনে হয় আপনি যদি ম্যাপ দেখে দেখে পড়েন তাহলে ইজিলি মনে থাকে। আমিও ম্যাপ দেখে দেখে পড়ি, বা আমিও পড়েছি ম্যাপ দেখে দেখে, আমারও এগুলা মনে আছে এখনো। আর যেহেতু পড়াই আমি, আমার তো পড়ানোর সময় পড়া হয়, সে এমনিতে মনে থাকে। মাইক্রোনেশিয়ার মধ্যে রয়েছে নাউরু, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি এবং হচ্ছে ওসিয়াম। মেলানেশিয়ার মধ্যে রয়েছে ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনি, নিউগিনি, সান্তা ক্রুজ, বিসমার্ক, ভানুয়াতু এবং হচ্ছে নিউ ক্যালেডোনিয়া। ওকে, এখন আছেন আমরা কিছু টুকরো তথ্য জানবো। প্রথমত আসেন যে ছিদ্রায়িত রাষ্ট্র বা পোরস স্ট্রেট। পৃথিবীতে দুইটা দেশ আছে যেগুলো হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। তো এই ছিদ্রায়িত রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম যেটা নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ছিদ্রায়িত রাষ্ট্র কেন বলা হয়, কারণ হইলো দক্ষিণ আফ্রিকার মধ্যেই হচ্ছে একটা দেশ আছে, মানে দেশের মধ্যে একটা দেশ আছে। এই দেশের নাম হচ্ছে লেসেথো। এই যে এই দেশটার নাম হচ্ছে লেসেথো। প্রশ্ন আসতে পারে যে কেন এই দেশের মধ্যে এই দেশটা হইলো। হওয়ার কারণ হচ্ছে যে যখন এই আফ্রিকা, তো এগুলো তো সব কলোনিয়াল কান্ট্রি ছিল এগুলা, মানে এখানে আফ্রিকা একটা দেশের হচ্ছে তারা ব্রিটিশদের কলোনি ছিল, তারপরে আরো অনেক বিভিন্ন দেশ, ইউরোপের দেশগুলো এখানে কলোনি ছিল। তো তারা যখন কলোনি ছেড়ে চলে যাচ্ছিল তখন এগুলা দেশ হিসেবে ভাগ হয়। তো এগুলা এখানে বিভিন্ন ধরনের আম, বিভিন্ন ধরনের হচ্ছে ট্রাইব ছিল, গোত্র ছিল, পরিবার ছিল। তো পরিবার, এই পরিবারগুলো তারা নিজেরাই হচ্ছে যে দেশ হিসেবে থাকতে চেয়েছে, আলাদা করে বড় দেশের সাথে যুক্ত হতে চায় নাই। তো এখানে যে লেসোতোর যারা ট্রাইব ছিল তারাও নিজেদেরকে আলাদা করে দেশের সাথে যুক্ত হতে চায় নাই, তারা নিজেরাই একটা দেশ হিসেবে থাকতে চেয়েছে। তো এই কারণেই লেসোতো সাউথ আফ্রিকার মধ্যে একটা দেশ, আলাদা একটা দেশ। আর এখানে আরেকটা দেশ আছে সোয়াজিল্যান্ড, যদিও এটা একদম দেশের মধ্যে না, তারপরে এটা বিবেচনা করা হয়। তাহলে সোয়াজিল্যান্ড এবং লেসোথো, সোয়াজিল্যান্ডকে এসওয়াতিনিও বলা হয়ে থাকে, এই দুইটা হচ্ছে আফ্রিকার মধ্যে দেশ। আর একটা পৃথিবীর তৃতীয় দেশ হচ্ছে ইতালি। ইতালিকে বলা হয় হচ্ছে ভ্যাটিকান সিটি। ইতালিকে, এটাকে বিগ বুটও বলা হয়ে থাকে, কারণ ইতালির যে ম্যাপ এটা দেখতে অনেকটা বুটের মতো। যে দেখেন, এই দেখেন ম্যাপটা অনেকটা বুটের মতো, এই যে দেখেন ম্যাপটা অনেকটা হচ্ছে বুটের মতো। এই কারণে ইতালিকে হচ্ছে বিগ বুটও বলা হয়ে থাকে। তো ইতালির মধ্যে দুইটা দেশ রয়েছে, একটা হলো ভ্যাটিকান সিটি এবং একটা হচ্ছে স্যান ম্যারিনো। কিছু টুকরো তো এখানে আছে, যেমন ঘানাকে বলা হয় গোল্ড কোস্ট, পার্ল অফ আফ্রিকা বলা হয় হচ্ছে উগান্ডাকে, এটা রাজধানী হচ্ছে কাম্পালা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো আপনারা একটু পড়ে নিন, এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু পর রিক্যাপ করবো একবারে। আমরা এখন চলে যাব আমেরিকাতে। আমেরিকা মূলত হচ্ছে আমেরিকা মহাদেশ। আমরা আমেরিকা বলতে সাধারণত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকেই বুঝি, তবে আমেরিকা বলতে এখানে আমেরিকা মহাদেশকে বোঝানো হয়েছে। আমেরিকা হচ্ছে দুইটা অংশ আছে, একটা হলো নর্থ আমেরিকা ও আরেকটা হচ্ছে সাউথ আমেরিকা। উত্তর আমেরিকা এবং হচ্ছে দক্ষিণ আমেরিকা, দুইটা অঞ্চল। তো এর মধ্যে আমাদের জন্য উত্তর আমেরিকাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ উত্তর আমেরিকাতে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র পৃথিবীর আয়তনের দিক থেকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ। এবং এই মহাদেশটা আবিষ্কার করেছেন 1492 সালে আমেরিকার আম, ইউরোপের ক্রিস্টোফার কলম্বাস। তিনি হচ্ছে 1492 সালে আমেরিকা আবিষ্কার করেন। ভুলক্রমে তিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন, কারণ তিনি ইউরোপ থেকে মূলত ভারতে যাওয়ার জলপথ আবিষ্কার করতে
জাহাজ ভাসিয়েছিলেন, কিন্তু তিনি ঝড়ের কবলে পড়েন এবং ঝড়ের কবলে পড়ে তিনি আমেরিকাতে গিয়ে ওঠেন। তো তিনি ভাবছিলেন যে তিনি আসলে ইন্ডিয়াতেই আসছেন, এই কারণে উনি যে প্রথম যে সেখানে যে মানুষগুলোকে তিনি দেখলেন, দেখলেন যে তাদের গায়ের রং কিছুটা লাল। তো উনি যেহেতু জানেন যে উনি ইন্ডিয়াতে আসছেন, উনি তো আর জানেন না এটা আমেরিকা, তখন তিনি এদের নাম দিলেন রেড ইন্ডিয়ান। সেই থেকেই আমেরিকার যারা আদিবাসী তাদের নাম হলো রেড ইন্ডিয়ান। এখন প্রশ্ন আসতে পারে যে আমেরিকাতে তাহলে মানুষজন কিভাবে গেল, এত এত মানুষজন এখানে আসলে কেমনে আসলো? মূলত এরা এশিয়া থেকে আসলে গেছে, এশিয়া থেকে বা মঙ্গোলিয়া থেকে এরা মূলত গেছে ধারণা করা হয়, কারণ ওই দিক দিয়ে কিন্তু আপনার ওই যে আলাস্কার সাথে কিন্তু আম, আলাস্কা তারপর রাশিয়ার সাথে কিন্তু কানেকশন আছে। এবং যখন বরফ জমে বা শীতকাল হয় ওখানে কিন্তু ওই যে আহ, বেরিং প্রণালী কিন্তু অনেক সরু হয়ে যায়, এবং বেরিং প্রণালী কিন্তু এটা মোটামুটি বরফে আচ্ছাদিত থাকে এবং সেখানে হেঁটেই পার হওয়া যায় শীতকালে। তো ধারণা করা হয় যে সেখানেই সেখান থেকেই হচ্ছে আপনার মানুষজন ওই অঞ্চলে যায়, আমেরিকা অঞ্চলে আম, ঘাঁটি গাড়ে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসেন যে কানাডা। কানাডা হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্র এই দুইটা প্রতিবেশী রাষ্ট্র, এবং কানাডা এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর সব থেকে দীর্ঘতম সীমান্ত তারা শেয়ার করে। তাহলে কানাডা এবং হচ্ছে ইউএসএ, কানাডা এবং ইউএসএ এই সীমান্তটা হচ্ছে পৃথিবীর সব থেকে দীর্ঘতম সীমান্ত। এবং এই সীমান্ত রেখাটা 49 ডিগ্রি উত্তর অক্ষরেখাতে অবস্থিত। এই যে এই রেখাটা, এই যে এই লাইনটা হচ্ছে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এবং এটাকে মেডিসিন লাইনও বলা হয়ে থাকে। মেডিসিন লাইন বলার কারণটা কি? মেডিসিন লাইন বলার কারণটা হচ্ছে যে এইটা হইলো আপনার প্রাচীনকালে এটা একটা আম, এটা হচ্ছে আপনার ধারণা ছিল, আমেরিকার যারা রেড ইন্ডিয়ান ছিল, এই রেড ইন্ডিয়ানরা ধারণা করত যে এই লাইনটা পার হয়ে গেলে তাদের রোগ রোগ ভালো হবে। হ্যাঁ, এটা তাদের ধারণা ছিল। তো এই কারণে হলো এই কারণে এটাকে তখন থেকে মেডিসিন লাইন নামেও ডাকা হয়ে থাকে। আমেরিকাতে বর্তমানে টোটাল 50টা অঙ্গরাজ্য আছে। তবে এর আগে আমেরিকাতে আমেরিকার কলোনি ছিল টোটাল 13টা, যেটা ব্রিটিশরা এই কলোনিগুলো দখল করে ফেলছিল, এবং এই কলোনিগুলোকে বলা হয় অরিজিনাল স্টেট। তো এই 50টা অঙ্গরাজ্য কিন্তু সবগুলো আমেরিকার ছিল না। এখন যে 50টা অঙ্গরাজ্য, কিছু আমেরিকা কিনেছে, কিছু আমেরিকা দখল করেছে। এর মধ্যে 13টা ব্রিটিশ কলোনি, এটা লাগবে না। সর্বশেষ যে স্টেটটা আমেরিকার যুক্ত হয় সেটা হচ্ছে স্টেট হাওয়াই। 1959 সালে হচ্ছে এটা আমেরিকা যুক্ত হয়। ফ্রান্সের কাছ থেকে আমেরিকা লুইজিয়ানা কিনে নেয়। কত সালে কিনে নেয় বা কত সালে যুক্ত হয় এগুলো কোনোটাই প্রয়োজন নাই। আলাস্কা রাশিয়ার কাছ থেকে ক্রয় করে হচ্ছে 1867 সালে। অর্থাৎ আলাস্কা যে পোর্শনটা এখন আমেরিকার, এটা মূলত রাশিয়ার পোর্শন ছিল। কিন্তু রাশিয়া দেখলো যে আসলে এত দূর থেকে আলাস্কা তার জন্য কন্ট্রোল করা কঠিন, তো তার থেকে বরং এটা বিক্রি করে দেই। 1847 সালে যখন বিক্রি করছে রাশিয়া আলাস্কা, তখন তারা জানতো না যে আলাস্কার মাটির নিচে কি পরিমাণে বিশাল প্রাকৃতিক ভান্ডার লুকিয়ে আছে, প্রাকৃতিক সম্পদ লুকিয়ে আছে, এটা আসলে তারা জানতো না। না জেনে তারা যুক্তরাষ্ট্রের কাছে এটা বিক্রি করে দিয়েছিল। এরপর আসেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। আমেরিকার স্বাধীনতার ঘোষণা তারা দেয় হচ্ছে 2রা জুলাই, তবে সেটা তৎকালীন সময় যে কংগ্রেস ছিল সেখানে পাশ হয় 4 জুলাই। এই কারণে প্রতি বছর 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হয়। আমেরিকার স্বাধীনতার সর্বাধিনায়ক বা আমেরিকার জাতির জনক হচ্ছেন জর্জ ওয়াশিংটন। এই ভদ্রলোক খুব অল্প বয়সেই তার দাঁত হারিয়ে ফেলেছিলেন, এবং মোটামুটি 20 বছর বয়সেই তার দাঁত হারানো শুরু হয়, এবং তিনি যখন প্রেসিডেন্ট হন তখন মনে হয় একটা বা দুইটা দাঁত তার বাকি ছিল। তো একজন প্রেসিডেন্ট মানুষ কিন্তু তার দাঁত নাই, তাহলে এটা কেমনে হবে? তখন তিনি কৃত্রিম দাঁত লাগিয়েছিলেন, এবং কৃত্রিম দাঁতগুলো কিছু কিছু ক্রীড়দাস থেকেও কেনা হয়েছিল। মানে ক্রীড়দাসের দাঁত তুলে সেটা প্রেসিডেন্টের যে দাঁতের আলগামারি আলগামারিতে লাগানো হয়েছে। এবং অবশ্যই ক্রীতদাসরা পেইড ছিল, ক্রীতদাসদেরকে পে করা হয়েছিল, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না যে ক্রীতদাসরা ইচ্ছা করে তাদেরকে দাঁত দিয়েছিল। ক্রীতদাসদেরকে বলছে যে তোমরা দাঁত দাও, এবং তারা দাঁত দিতে আসলে বাধ্য ছিল। তো জর্জ ওয়াশিংটন তিনি হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক, প্রথম প্রেসিডেন্ট। আমেরিকার স্বাধীনতা চুক্তির নাম হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি বলা হয়, অথবা এটাকে পিস অফ প্যারিসও বলা হয়, দুইটা বলা হয়, যেটা 1783 সালে হচ্ছে স্বাক্ষরিত হয়। তো প্রথম ভার্সাই চুক্তি বা হচ্ছে পিস অফ প্যারিস, তো এই পিস অফ প্যারিসের মধ্যে 1783 সালে স্বাক্ষরিত, এটা গুরুত্বপূর্ণ। তারপরে আমেরিকার সংবিধান, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম সংবিধান সাইজের দিক থেকে, যেটা পাশ হয় 1787 সালে। এবং এখানে এই সংবিধান রচয়িতা ছিলেন জেমস ম্যাডিসন। জেমস ম্যাডিসন এর নামটা প্রয়োজনীয় না।
এবং আমেরিকার সংবিধানের শুরুর দিকে 10টা সংশোধনীকে একত্রে বলা হয় হচ্ছে ইউএসএ বিল অফ রাইটস। আমেরিকার পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস, এবং এই কংগ্রেসে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এবং এর মধ্যে উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তাহলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এটা হচ্ছে নিম্ন কক্ষ বা লোয়ার হাউস, আর আপার হাউসের নাম হচ্ছে সিনেট। এখানে মেম্বার সংখ্যাগুলো একটু পড়তে হবে। সিনেটের সদস্য থাকে হচ্ছে 100 জন, আর প্রতিনিধি বা পার্মানেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য থাকে হচ্ছে 435 জন। তো এবং এই যে টোটাল হচ্ছে 535 আর সাথে হচ্ছে আরো 3টা যুক্ত হয়, এই টোটাল 538টা ইলেকটোরাল কলেজ থাকে। এই ইলেকটোরাল কলেজগুলোতে হচ্ছে ভোট নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায়। তো সিনেটের প্রধান থাকেন প্রেসিডেন্ট অব দ্য সিনেট, এবং ভাইস প্রেসিডেন্টকে সাধারণত এই পদটা দেওয়া হয়ে থাকে। প্রেসিডেন্ট প্রতি বছর 20 জানুয়ারি একটা ভাষণ দেন, যেটাকে বলা হয় স্টেট অব দ্য ইউনিয়ন। আচ্ছা, এরপর আসেন যে ডেমোক্রেট পার্টি। আমেরিকার নির্বাচনে প্রধান পার্টি হচ্ছে দুইটা, একটা হলো ডেমোক্রেট পার্টি এবং আরেকটা হচ্ছে রিপাবলিকান পার্টি। তো ডেমোক্রেট পার্টি তাদের প্রতীক হচ্ছে গাধা, এবং তাদের দলের রং হচ্ছে নীল। এগুলা পড়তে হবে না যে কে কোন দিন প্রেসিডেন্ট ছিলেন। রিপাবলিকান পার্টির এটাকে গ্র্যান্ড ওল্ড পার্টিও বলা হয়ে থাকে। গ্র্যান্ড ওল্ড পার্টি বলতে এটা এটা নামের গ্র্যান্ড ওল্ড পার্টি, মানে এরকম না যে রিপাবলিকান পার্টির বয়স বেশি, কারণ এর থেকেও বয়স বেশি হচ্ছে ডেমোক্রেট পার্টি। তারপরও রিপাবলিকান পার্টিকে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে ডাকা হয়ে থাকে, এটা একটা ধরেন পদবি। আর সর্বশেষ এই রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে যেহেতু ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির সর্বশেষ প্রেসিডেন্ট, সুতরাং রিপাবলিকান পার্টিটা ইম্পর্টেন্ট আছে। ক্যাপিটাল হিল পার্লামেন্টের সদস্যদের কার্যালয়। হোয়াইট হাউস এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন, এবং এই বাসভবনের মধ্যে হচ্ছে ওভাল অফিস অবস্থিত, যেখানে বসে প্রেসিডেন্ট তার অফিস করেন। প্রথমে কে থেকেছিলেন কোনো প্রয়োজন নাই। আব্রাহাম লিঙ্কন, যুক্তরাষ্ট্রের একজন খুব বিখ্যাত প্রেসিডেন্ট হচ্ছেন আব্রাহাম লিঙ্কন, এবং যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ চলাকালীন সময়ে সিভিল ওয়ার চলাকালীন সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ক্রীতদাস প্রথা বিলোপ করেন, এবং তিনি তার একটা বিখ্যাত ভাষণ রয়েছে, যে ভাষণটা হচ্ছে গেটিসবার্গ ভাষণ। গেটিসবার্গ ভাষণে তিনি বলেছেন গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, অর্থাৎ গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন। আমেরিকার সর্বশেষ যিনি প্রেসিডেন্ট হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি হচ্ছেন 60তম প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে তিনি 47তম নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। 60তম প্রেসিডেন্টের মাধ্যমে 47তম কিভাবে হয়? 60তম প্রেসিডেন্ট নির্বাচন ছিল, কিন্তু এই প্রেসিডেন্ট গুলোর মধ্যে অনেকে হচ্ছে ডাবল ট্রিপল টাইম ক্ষমতায় ছিলেন। যেমন বারাক ওবামা, তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা ছিলেন। তারপরে হইলো ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট, তিনি 3বার তার প্রেসিডেন্টের টার্ম যেটা আছে সেটা শেষ করছেন, এবং চতুর্থবারও তিনি প্রেসিডেন্ট পদে তিনি হচ্ছে নির্বাচিত হয়েছিলেন, যদিও তিনি পরবর্তীতে মারা যান আর তিনি চতুর্থ টার্মটা শেষ করতে পারেন নাই। আচ্ছা, এরপরে আসেন যে এয়ারফোর্স ওয়ান, এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে বহনকারী বিমান বহর। ওভাল অফিস এটা হচ্ছে প্রেসিডেন্টের কার্যালয়। পেন্টাগন হচ্ছে ভার্জিনিয়াতে অবস্থিত আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের নাম হচ্ছে পেন্টাগন। তাহলে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর এটা ভার্জিনিয়াতে অবস্থিত, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সংক্ষেপ হচ্ছে এফবিআই। যুক্তরাষ্ট্রের কয়েকটা গোয়েন্দা সংস্থা আছে, এদের মধ্যে এফবিআই এরা হচ্ছে দেশের সীমানার মধ্যে, দেশের বাউন্ডারির মধ্যে হচ্ছে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে, এবং এটার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আবার আরেকটা গোয়েন্দা সংস্থা আছে বিখ্যাত কুখ্যাত, সেটা হচ্ছে সিআইএ। মূলত দেশের বাইরে এরা তাদের অপারেশনটা পরিচালনা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়, যেটা সদর দপ্তর হচ্ছে ভার্জিনিয়াতে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠা হয় এটা আসলে প্রয়োজন নাই। এছাড়াও রয়েছে ব্ল্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে একটা বেসরকারি নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এটার বর্তমান নাম হচ্ছে একাডেমি। ফেয়ারফ্যাক্স এটা হচ্ছে একটা বেসরকারি গোয়েন্দা সংস্থা, এটার অবস্থান হচ্ছে ভার্জিনিয়াতে অবস্থিত। লেখেন ফেয়ারফ্যাক্স, ব্ল্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো কিন্তু গোয়েন্দা সংস্থা, তবে এগুলো কিন্তু বেসরকারি। ফ্রিডম হাউস এটা হচ্ছে আমেরিকার বুদ্ধিজীবীদের একটা সংগঠন হচ্ছে ফ্রিডম হাউস। কেন্দ্রীয় ব্যাংক, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, যেটার অর্থ হতে শুরু হয় 1 অক্টোবর থেকে অর্থ হতে শুরু হয়। এই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, এবং এটা কিন্তু একটা বেসরকারি ব্যাংক। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার বা শেয়ার মার্কেটের নাম হচ্ছে, দুইটা শেয়ার মার্কেট রয়েছে,
যুক্তরাষ্ট্রে, একটা হলো ওয়াল স্ট্রিট অবস্থিত, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, আর আরেকটা হলো নাম নাসডাক। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার হচ্ছে ন্যাসডাক। নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, বা সংক্ষেপে হচ্ছে নাসা। নাসা এটা আমেরিকান যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা, যেটার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, এবং এটার উৎক্ষেপণ কেন্দ্র ফ্লোরিডার কেপ ক্যানারিতে অবস্থিত। ফ্লোরিডার কেপ ক্যানারিতে অবস্থিত হচ্ছে এটার উৎক্ষেপণ কেন্দ্র। তাহলে এই নাসার এব্রিভিয়েশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নাসার সদর দপ্তর কোন জায়গায় অবস্থিত। নাসার সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়েস্ট পয়েন্ট এটা হলো নিউ ইয়র্কে অবস্থিত একটা সামরিক একাডেমি। যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমির নাম হচ্ছে ওয়েস্ট পয়েন্ট। এবার আমরা যুক্তরাষ্ট্র থেকে মেডিসিন লাইন পার হয়ে চলে যাব কানাডাতে। কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা, এবং এই দেশটাও একসময় যুক্তরাজ্য বা ব্রিটেনের উপনিবেশ ছিল। কানাডাকে বিশ্বে কাগজ শিল্পের জন্য প্রসিদ্ধ হচ্ছে এই কানাডা। আয়তনে বিশ্বের সব থেকে বড় জলপ্রপাত নায়াগ্রা এটা যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দুইটার মাঝখানে হচ্ছে অবস্থিত। রুডির ঝুড়ি, আমেরিকা এবং হচ্ছে কানাডা, এই দুইটা দেশে একটা অঞ্চল রয়েছে, নাম হলো প্রেরি অঞ্চল। এই অঞ্চলটাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণ গম উৎপন্ন হয়। আবার ইউক্রেনকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, যেখানে ইউক্রেন হচ্ছে দেশ হিসেবে থাকলে সেটা হচ্ছে হবে ইউক্রেন। আর কিন্তু যদি অঞ্চল হিসেবে হয়, যদি বলে কোন অঞ্চল, সেক্ষেত্রে অবশ্যই হবে প্রেরি অঞ্চল। ওকে, এরপরে আসেন পানামা খাল এটা অলরেডি আপনি দেখেছেন, আমি আলোচনা করছি না। কিউবা, কিউবার রাজধানী হচ্ছে হাভানা, এবং কিউবা কিন্তু যুক্তরাষ্ট্র থেকে খুব বেশি দূরে না, খুব বেশি এখানে দূরে না, কিন্তু যুক্তরাষ্ট্রের মায়ামি দ্বীপ খুব বেশি দূরে না। এবং কিউবা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, সরি উত্তর আমেরিকার একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে এই কিউবা। এবং কিউবাকে বলা হয় পার্ল অফ অ্যান্টিলিস। পার্ল অফ অ্যান্টিলিস বলা হয় কিউবাকে। গুয়ান্তানামো বে, গুয়ান্তানামো বে হচ্ছে এই জায়গাটা অবস্থিত একটা বে। বে মানে কি? বে মানে হচ্ছে উপসাগর। তো গুয়ান্তানামো বে যুক্তরাষ্ট্র লিজ পায় 1903 সালে, কারণ কিউবার স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্র কিউবাকে সাহায্য করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র কোনোভাবেই তার সৈন্য সরাচ্ছিল না কিউবা থেকে। তো কিউবা এটা দাবি করলো, কিউবাকে বললো যে ঠিক আছে, তুমি আমাকে একটা সামরিক ঘাঁটি দাও। তখন কিউবা এই গুয়ান্তানামো বেতে একটা সামরিক ঘাঁটি দেওয়া হয়, এবং এখনো তারা সেখানেই আছে। লিজ শেষ হইলেও এখনো যুক্তরাষ্ট্র এটা ফেরত দেয়নি। গুয়ান্তানামো বে বন্দিশালা কারাগার, এখানে কারাগার রয়েছে, কুখ্যাত সামরিক কারাগার, আমেরিকার কুখ্যাত সামরিক কারাগার হচ্ছে এই গুয়ান্তানামো বে। ল্যাটিন আমেরিকা, ল্যাটিন আমেরিকা বলতে মূলত বোঝানো হয় ল্যাটিন ভাষাভাষী যে দেশগুলো আছে, এই ল্যাটিন ভাষাভাষী দেশগুলোকে একত্রে বলা হয় ল্যাটিন আমেরিকার দেশ। তো বিশেষ করে আমেরিকার যে দেশগুলো ল্যাটিন ভাষাভাষী, এদেরকে একসাথে বলা হয় হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। তো ল্যাটিন আমেরিকার দেশ হচ্ছে টোটাল 20টা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ, অর্থাৎ এরা লাতিন ভাষায় কথা বলে। লাতিন ভাষা হচ্ছে কোনগুলা? ফ্রান্স, স্প্যানিশ এবং হচ্ছে পর্তুগিজ। তাহলে এই তিনটা ভাষায় মোটামুটি আফ্রিকার, সরি নর্থ আমেরিকার ছাড়া বাকি যে দেশগুলো আছে, বিশেষ করে সাউথ আমেরিকা, এই দেশগুলো ফলো করে। যেমন পর্তুগিজ ভাষায় কথা বলে হচ্ছে একমাত্র ব্রাজিল। আর স্প্যানিশ ভাষা হচ্ছে সব থেকে বেশি মানুষ কথা বলে আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া ইত্যাদি। ওকে, এখানে শুধু ব্রাজিলটা বললে চলবে। দক্ষিণ আমেরিকার টোটাল স্বাধীন দেশ হচ্ছে 12টা। টোটাল 12টা স্বাধীন দেশ আছে, এই হচ্ছে এই দেশগুলো। এই যে হচ্ছে ব্রাজিল, তারপরে হচ্ছে ফ্রান্স গায়ানা, সুরিনাম, গায়ানা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং চিলি। সব বলে আমরা ফুটবলের সুবাদে এদেরকে চিনে থাকি। তো এই দক্ষিণ আমেরিকার টোটাল স্বাধীন দেশ এই 12টা। ব্রাজিল হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল, এবং ব্রাজিলের আহ রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া, যেখানে অবস্থিত। এবং মুদ্রা হচ্ছে রিয়াল। ব্রাজিলের কারেন্সি হচ্ছে রিয়াল, এবং ভাষা হচ্ছে পর্তুগিজ। ব্রাজিলে পৃথিবীর সব থেকে বড় রেইন ফরেস্ট, পৃথিবীর সব থেকে বড় রেইন ফরেস্ট হচ্ছে ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্ট, যেটা টোটাল 8টা দেশের মধ্যে অবস্থিত: ব্রাজিল, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, গায়ানা। তো এইগুলা, এখানে ব্রাজিলের মধ্যে হচ্ছে সব থেকে বেশি পোর্শনটা পড়েছে, বা বিগ পোর্শনটা পড়েছে। এছাড়াও এখানে একটা বড় নদী আছে, বিশ্বের সব থেকে খরস্রোতা নদী হচ্ছে এই ব্রাজিলের অ্যামাজন রিভার। এবং পৃথিবীর সব থেকে বেশি এবং মাটি, পলি এবং পানি দুইটাই সব থেকে বেশি প্রবাহিত হয় এই অ্যামাজন নদীর মাধ্যমে। তো এই অ্যামাজন নদীটা উৎপত্তি হয়েছে
আন্দিজ পর্বতমালা থেকে অ্যামাজনের উৎপত্তি, এবং এই অ্যামাজন নদী দিয়ে সব থেকে বেশি পানি সমুদ্রে পতিত হয়। এরকম এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রথম দীর্ঘতম নদী হচ্ছে নীল, এবং দ্বিতীয় হচ্ছে অ্যামাজন। টোটাল 7টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, কোন 7টা দেশ প্রয়োজন নাই। চলেন আমরা আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ করে ফেলছি, ছোট্ট ক্লাস ছিল, আমরা একটু রিক্যাপ করে আসি কি কি জিনিস আমরা আজকে পড়লাম, আজকে পড়াও কম ক্লাসে। আগামীকালকে আমরা দেখবো হচ্ছে আন্তর্জাতিক সংগঠন 1। ওকে, তাহলে আমরা কি কি জিনিস দেখলাম এখানে? আমরা এখানে দেখলাম মূলত হচ্ছে আফ্রিকা, বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এবং এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। 54 স্বাধীন দেশ আছে, বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। যেমন সীমারেখার মহাদেশ বলা হয় আফ্রিকাকে। সারা বনভূমি, সাব সাহারান অঞ্চল, 10 দেশে বিস্তৃত। তৃতীয় বৃহত্তম মরুভূমি, 1 নম্বর হচ্ছে অ্যান্টার্কটিকা, 2 নম্বর হচ্ছে আর্কটিক। সাহেল, সাব সাহারান অঞ্চলে অবস্থিত হচ্ছে এই সাহেল, এটা না মরুভূমি না বন জঙ্গল, দুইটার মিক্স। নীলনদ, নীলনদ হচ্ছে রিভার নাইল, এটা পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী। আর এখানে আফ্রিকান ইউনিয়ন, টোটাল সদস্য হচ্ছে 55। আদিস আবাবাতে হচ্ছে এটার রাজধানী অবস্থিত, এবং আফ্রিকান ইউনিয়ন 1943 সালের মে মাসে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। মিশর আরব প্রজাতন্ত্র। এই মিশর সিনাই উপত্যকা নিয়ে ইসরায়েলের সাথে মিশরের ঝামেলা ছিল, তবে এই সিনাই উপত্যকা মিশর ফেরত পায় ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে 1978 সালে, এবং এর বিনিময়ে মিশর ইসরায়েলকে প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। ওকে, এরপরে আমরা দেখলাম যে দক্ষিণ আফ্রিকা প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া, আইন আদালত রাজধানী ব্লুমফন্টেইন, এবং পার্লামেন্টারি রাজধানী হচ্ছে কেপটাউন। বর্ণবাদী নীতি, এই বর্ণবাদের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তো বর্ণবাদী নীতি আফ্রিকাতে 1948 সালে বর্ণবাদী নীতি চালু হয়। এই বর্ণবাদী নীতি অবসান ঘটে 1994 সালে, যখন আফ্রিকার নেলসন ম্যান্ডেলা নেতৃত্বাধীন দল এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তারা যখন হচ্ছে জয়লাভ করে, এবং এর মধ্য দিয়ে 342 বছরের শ্বেতাঙ্গ শাসন, নট বর্ণবাদ, শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটে। নেলসন ম্যান্ডেলা, তার ডাকনাম হচ্ছে মাদিবা, তার নাম্বার হচ্ছে 4664। দ্য ক্যাম্পেইন হচ্ছে এইডস বিরোধী প্রচারণা। নেলসন ম্যান্ডেলার বই হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন উইথ মাইসেলফ, নো ইজি ওয়াক টু ফ্রিডম, এবং ডোন্ট টিঙ্কার, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সিরিল রামাফোসা। ইস্ট লন্ডন, দক্ষিণ আফ্রিকার একমাত্র নদী বন্দর। উত্তম সন্তরীপ বা কেপ অফ গুড হোপ, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। জিবুতি, ভারত মহাসাগরে চীনের প্রথম সামরিক ঘাঁটি জিবুতিতে অবস্থিত। দক্ষিণ সুদান, দক্ষিণ সুদানের রাজধানী হচ্ছে জুবা, এবং তারা সর্বশেষ স্বাধীন রাষ্ট্র, জাতিসংঘের স্বীকৃত রাষ্ট্র হচ্ছে সর্বপ্রথম 2011 সালে তারা এই স্বীকৃতি লাভ করে। আবির রিজন হচ্ছে সুদান এবং সাউথ সুদানের মধ্যে হচ্ছে কমন একটা জায়গা, যেটা নিয়ে দুই দুই দেশের মধ্যে ঝামেলা আছে, এবং এটাকে অনেকে আফ্রিকার কাশ্মীর বলে থাকে। দারফুর, এটা হচ্ছে সুদানের পশ্চিম দিকে অবস্থিত একটা প্রদেশ, এবং এখানে একটা শহর শহর রয়েছে, আল ফাশির শহর। গাম্বিয়া, রাজধানী হচ্ছে বানজুল। আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া মামলা করে 2019 সালে। হর্নস অফ আফ্রিকা দেশ হচ্ছে সোমালিয়া, এরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি, সুদান, সাউথ সুদান এবং কেনিয়া। ওশেনিয়া মহাদেশ, এই অস্ট্রেলিয়া রয়েছে এদের মধ্যে, রাজধানী হচ্ছে ক্যানবেরা। আহ সিডনি, এটা হচ্ছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজ নিউ সাউথ ওয়েলসের অঙ্গরাজ্যের রাজধানী হচ্ছে সিডনি। বাস স্ট্রেট, তাসমানিয়া এবং অস্ট্রেলিয়ার মাঝখানে অবস্থিত একটা প্রণালী, এটার নাম হচ্ছে বাস স্ট্রেট। বিশ্বের সব থেকে বড় প্রবালবাচের নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চ, এটা বিশ্বের সব থেকে গভীরতম স্থান, প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত। নিউজিল্যান্ড দুইটা প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত, একটা হচ্ছে উত্তর দ্বীপ, অন্য হচ্ছে দক্ষিণ দ্বীপ। এবং এই উত্তর দ্বীপ এবং এই দক্ষিণ দ্বীপে যেতে হলে একটা স্ট্রেট পাড়ি দিতে হয়, যে স্ট্রেটের নাম হচ্ছে আহ, কুক স্ট্রেট বা কুক প্রণালী। এখানে আমরা দুইটা প্রণালী শিখলাম, একটা হচ্ছে বাস স্ট্রেট আর একটা হচ্ছে কুক স্ট্রেট। নিউজিল্যান্ড নারীদেরকে প্রথম ভোটাধিকার দিয়েছিল। তাদের আদিবাসীদের নাম হচ্ছে মাওরি, তবে অধিবাসীদের নাম হচ্ছে কিউই। দক্ষিণ আফ্রিকার গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। ওকে, এগুলা তো মুখস্থ করা। তারপরে হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র দুইটা, দক্ষিণ আফ্রিকা এবং হচ্ছে ইতালি। দক্ষিণ আফ্রিকার মধ্যে লেসোথো এবং ইতালির মধ্যে রয়েছে ভ্যাটিকান সিটি এবং সান ম্যারিনো। কিছু টুকরো তথ্য এখানে আছে, আপনারা পড়ে নিয়েন। এরপর আসেন আমেরিকা। আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ। কলম্বাস 1492 সালে আমেরিকা আবিষ্কার করেন। পৃথিবীর সব থেকে দীর্ঘতম সীমান্ত রেখা, কানাডা ইউএস সীমান্ত রেখা। এটা 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা অবস্থিত, এবং এটাকে মেডিসিন নামেও ডাকা হয়ে থাকে। 50টি অঙ্গরাজ্য, তার মধ্যে 13টা ছিল অরিজিনাল। এখন অবশ্যই এগুলোকে অরিজিনাল নামে এখনো ডাকা হয়ে থাকে। সর্বশেষ স্টেট হাওয়াই যুক্ত হয় 1959 সালে স্টেট হিসেবে। ফ্রান্সের কাছ থেকে কেনা লুইজিয়ানা, এটা যুক্ত হয় হচ্ছে 1812 সালে। আলাস্কা থেকে যুক্তরাষ্ট্র কিনেছিল 1867 সালে, তবে এটা যুক্ত হয় হচ্ছে 1959 সালে।
স্বাধীনতা দিবস, আমেরিকার স্বাধীনতা দিবস হচ্ছে 4 জুলাই। এই যুদ্ধে বন্ধে যে চিঠি স্বাক্ষরিত হয়েছিল সেটির নাম হচ্ছে পিস অফ প্যারিস বা প্রথম ভার্সাই চুক্তি, যেটা স্বাক্ষরিত হয় 1783 সালে। আমেরিকান কংগ্রেস দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এখানে উচ্চ কক্ষের সংখ্যা হলো 100 এবং নিম্ন কক্ষের প্রতিনিধির সংখ্যা হচ্ছে 435। আর ওই যে একটা জায়গা আছে ওয়াশিংটন ডিসি, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কলাম্বিয়া অফ ওয়াশিংটন। এইখানে হচ্ছে আরো 3জন ইলেকটোরাল কলেজ থাকেন। এই টোটাল হচ্ছে 538টা ইলেকটোরাল কলেজে ভোট হয়। তো সিনেটের প্রধান থাকেন একজন ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণকে বলা হয় স্টেট অফ দ্য ইউনিয়ন, 20 জানুয়ারি, এটা শুনতে পারবেন। ডেমোক্রেট পার্টি হচ্ছে এখানে রং হচ্ছে নীল, থমাস জেফারসন প্রথম, এবং সর্বশেষ হচ্ছে জো বাইডেন। এটা আমি পড়তে বলি নাই, নাইস টু নো হিসেবে মনে রাখতে পারেন। রিপাবলিকান পার্টি সর্বশেষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিল পার্লামেন্ট সদস্য কার্যালয়, হোয়াইট হাউস, এখানে বসে অফিস করেন। আব্রাহাম লিঙ্কন গৃহযুদ্ধ চলাকালীন প্রেসিডেন্ট, গৃহদাস প্রথা বিলোপ করে এবং গেটিসবার্গ ভাষণ দেন। আমেরিকার 60তম প্রেসিডেন্ট নির্বাচনে 47তম নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ান প্রেসিডেন্টকে বহনকারী হচ্ছে বিমান। ওভাল অফিস প্রেসিডেন্টের হচ্ছে কার্যালয়, পেন্টাগন। আর ভার্জিনিয়া অবস্থিত আমেরিকার প্রতিরক্ষা দপ্তর হচ্ছে পেন্টাগন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা ফেড, এরা হচ্ছে দেশের সীমানার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এবং এরা সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। সিআই হচ্ছে দেশের বাইরে তারা কাজ পরিচালনা করে, সদর দপ্তর হচ্ছে ভার্জিনিয়াতে অবস্থিত। ব্ল্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড বেসামরিক নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, বর্তমান নাম হচ্ছে একাডেমি। ফেয়ারফ্যাক্স বেসরকারি গোয়েন্দা সংস্থা বা বর্তমান অবস্থান হচ্ছে ভার্জিনিয়াতে অবস্থিত। ফ্রিডম হাউস, এটা হচ্ছে বুদ্ধিজীবীদের একটা সংগঠন। কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ সিস্টেম হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। অর্থ শুরু হয় 1 অক্টোবর থেকে। 2টা পুঁজিতে রয়েছে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং হচ্ছে ন্যাসডাক। নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে কেপ কেনেডি। ওয়েস্ট পয়েন্ট হচ্ছে নিউ ইয়র্ক। ওয়েস্ট পয়েন্ট হচ্ছে নিউ ইয়র্ক অবস্থিত সামরিক একাডেমি। কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, এবং কানাডা এবং যুক্তরাষ্ট্র সব থেকে বেশি লম্বা একটা বাউন্ডারি শেয়ার করেছে, সেটাও কিন্তু পৃথিবীর দীর্ঘতম বাউন্ডারি। তো এখানে ইউএসএ এবং কানাডার মধ্যে নাকি সব থেকে বড়, বিশ্বের সব থেকে বড় জলপ্রপাত অবস্থিত। এবং এই অঞ্চলটা অনেকটা ফার্টাইল, এবং এই অঞ্চলটাকে বলা হয় প্রেরি অঞ্চল। প্রেরি অঞ্চলটাকে বলা হয় আবার পৃথিবীর রুটির ঝুড়ি। ওকে, এরপরে আসেন পানামা খাল, এটা আমরা অলরেডি জানি। কিউবা থেকে যুক্তরাষ্ট্র খুব বেশি দূরে না। উত্তর আমেরিকার সমাজতান্ত্রিক দেশ হচ্ছে কিউবা, পার্ল অফ এন্টিলেস বলা হয় কিউবাকে। গুয়ান্তানামো বে 1903 সালে হচ্ছে যুক্তরাষ্ট্র কিউবা থেকে এটা লিজ নিয়ে নিয়েছিল, কিন্তু এখনো লিজের সময় শেষ হয়ে গেলেও যুক্তরাষ্ট্র কিন্তু এটা ফেরত দিচ্ছে না। যদিও যুক্তরাষ্ট্র কিউবাকে কিন্তু পে করে, এরকম না যে কিউবার কাছ থেকে মাংনা তারা ব্যবহার করে, এরকম না। কিউবা কিন্তু টাকা দেয়। তো কিউবা বলছে আমার টাকা দরকার নাই, তুমি এখানে চলে যাও, কিন্তু যুক্তরাষ্ট্র এখান থেকে যাচ্ছে না। 1903 সালে যুক্তরাষ্ট্রকে লিজ দেওয়া হচ্ছে কিউবা। ওকে, গুয়ান্তানামো বে বন্দিশালা আমেরিকার সামরিক কারাগার। লাতিন আমেরিকায় হচ্ছে এখানে 20টা দেশ আছে, তবে পর্তুগিজ ভাষা কথা বলে হচ্ছে ব্রাজিল, আর বাকি ম্যাক্সিমাম হচ্ছে স্প্যানিশ। তারপরে আমরা দেখলাম হচ্ছে দক্ষিণ আমেরিকা 12টা স্বাধীন দেশ হয়েছে, এর মধ্যে পঞ্চম বৃহত্তম হচ্ছে ব্রাজিল, মুদ্রা হচ্ছে রিয়াল এবং ভাষা হচ্ছে পর্তুগিজ। আমাজন বন 8টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বলে এখানে এটা বলা আছে। ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম এবং হচ্ছে গায়ানা। এই টোটাল 8টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এই 8টা থেকে হচ্ছে আপনি যদি, সরি, এখানে হচ্ছে আমাজন বন হচ্ছে 8টা দেশের মধ্যে রয়েছে। এবং 8টা দেশের মধ্যে আপনি যদি একটা দেশ বাদ দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনি আমাজন নদী কটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা পাবেন। তো আমাজন নদী হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, এবং সব থেকে বেশি পানি সমুদ্রে পতিত হয় হচ্ছে আমাজন নদীর মধ্য দিয়ে। এই হচ্ছে সেই 7টা দেশ মুখস্থ করতে হবে না, নাইস টু নো হিসেবে জেনে রাখতে পারেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত সেশন।